টানা একটা সিরিজ করছি এবং সেই সময় আপনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দায়িত্বে ছিলেন। অর্থাৎ আওয়ামী লীগ 2009 সালের 6 জানুয়ারি মন্ত্রিসভা গঠন করে, আপনি তাতে শপথ নেন এবং 31শে মে আপনি পদত্যাগ করেন। অর্থাৎ 5 মাস মতো আপনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো ফেব্রুয়ারির ঘটনা, আপনি পদত্যাগ করলেন মের 31 তারিখে। এই পদত্যাগের সাথে বিডিআর এর কোনো যোগসূত্র আছে কিনা, বা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বিডিআর এর ঘটনাটাকে আপনি কিভাবে দেখেন এত বছর পরে? ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি মানে 15 বছর পরে আসলে সবাই কথা বলছে। 15 বছর ধরে সবারই মুখ বন্ধ ছিল, কেউ কথা বলার মতো মানে স্পর্ধাও করে নাই, দুঃসাহস করে নাই। তো সেই জায়গাটা থেকে আপনি খুব স্পষ্টভাষী মানুষ, আমি জানি। আমি চাই যে আপনার কাছ থেকে আরো বিস্তারিত আমরা শুনতে চাই। প্রথমেই আমি বলবো যে বিডিআর এর হত্যাকাণ্ডটা আমার মতে বাংলাদেশ কেন, এটা সারা পৃথিবীতে একটা মানে জঘন্যতম ন্যাক্কারজনক একটি হত্যাকাণ্ড। হ্যাঁ, এখানে আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা হয়েছে। 57 জন সহ প্রায় আই বিলিভ 74 জন সেদিন প্রাণ দেব, এবং ওইভাবেই সংস্কার করে আমরা ভবিষ্যতের একটি সুন্দর বাংলাদেশ গড়ব। আমরা ওয়াদা করেছিলাম যদি আমরা ক্ষমতায় যাই তাহলে আমরা নির্বাচন কমিশনকে একটি ইন্ডিপেন্ডেন্ট এবং নিরপেক্ষভাবে যাতে কাজ করতে পারে এরকম একটি প্রতিষ্ঠান হিসাবে আমরা আবার সংস্কার করব। তো এগুলো স্বাভাবিকভাবে আমাকে খুবই অনুপ্রাণিত করেছিল, বিকজ আই কনসিডার মাইসেলফ অ্যাজ এ পেট্রিয়ট। আমি বাংলাদেশকে ভালোবাসি এবং আমি সবসময় চেয়েছি যে বাংলাদেশের একটি সুন্দর ভবিষ্যৎ আসুক। কারণ আপনি যেটা বলেছেন, আমার বাবার অবদান ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধে। লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। তখন আমাদের চাওয়াটা কি ছিল? আমাদের চাওয়া ছিল যে বৈষম্য থাকবে না। আমাদের চাওয়া ছিল যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকলেই ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একটি সুন্দর বাংলাদেশ পাবো। আমাদের চাওয়াটা কি ছিল? আমরা চেয়েছিলাম এমন একটি সমাজ যেখানে আমাদের বাক স্বাধীনতা থাকবে, চিন্তার স্বাধীনতা থাকবে। আমরা এমন একটি সমাজ চেয়েছিলাম যেখানে আমাদের ডেমোক্রেটিক রাইটস, হিউম্যান রাইটস উড বি এনশোর্ড, তাই না? সেই জন্যই তো আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। সো আমি ওই বিশ্বাসে অনুপ্রাণিত হয়েছিলাম যে ওইটার রিফ্লেকশন আমি দেখছি আমাদের ম্যানিফেস্টোতে। তো আমি সবসময় বিশ্বাস করতাম যে এই রিফর্মস গুলো করতে হলে আপনার প্রথম যেটা করতে হবে, ইউ হ্যাভ টু এস্টাবলিশ গুড গভর্নেন্স। হ্যাঁ, তার মানে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, এবং সুশাসন প্রতিষ্ঠা করতে হলে এটার একটা পূর্ব শর্ত আছে, ইউ মাস্ট এনশোর রুল অফ ল। তার মানে আইনের শাসন কায়েম করতে হবে। তো আমার স্বাভাবিকভাবে চিন্তা আসলো, আমার লক্ষ্য যদি গুড গভর্নেন্স হয়, যেটার মধ্য দিয়ে আমরা রিফর্ম গুলো করব, তাহলে আমার আইনের শাসন কায়েম করতে হবে। আইনের শাসন তখনই কায়েম হবে যখন আমরা অনিয়ম এবং দুর্নীতির ক্যান্সারকে আমরা সমাজ থেকে সরিয়ে দিতে পারবো। বিকজ দুর্নীতি এবং অনিয়ম থাকলে আপনি কোনো রিফর্ম করতে পারবেন না, এবং এই দুর্নীতি অনিয়মকে দূর করার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো আমার মতে ফার্স্ট রিফর্ম নিডেড টু বি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমি চেয়েছিলাম যে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটি প্রফেশনাল ডিসিপ্লিন ফোর্স হিসাবে আমরা গড়ে তুলব, যাতে করে তাদের মাধ্যমে আমরা রুল অফ ল এস্টাবলিশ করতে পারি। এবং একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি যদি থাকে, তাহলে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবো। তাহলে জনগণের আস্থা আসবে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলোর উপরে। সো ইউ সি, এগুলো এক একটার সাথে কানেক্টেড। তো আমি দারুণ ভাবে মোটিভেটেড ছিলাম যে ঠিক আছে, আমি যদি এখানে কিছু অবদান রাখতে পারি। কারণ আমি যখন শপথ নিয়েছিলাম, আমার এখনো মনে আছে আমি কেঁদে দিয়েছিলাম। কারণ এই যে একটা রেসপন্সিবিলিটি, 16 কোটি মানুষের দায়ভারের এক অংশ আমার কাঁধে, এটা আমাকে সাংঘাতিক ভাবে মুভ করেছিল। হ্যাঁ, তো আমি তখন এই দায়িত্বটাকে মানে পবিত্র দায়িত্ব হিসাবে আমি গ্রহণ করেছিলাম। সো এবং আপনি জানেন কিনা, আমাদের রাজনৈতিক কালচার হচ্ছে এক দল ক্ষমতা থেকে গেলে আরেক দল আসে, দেন প্রতিহিংসার রাজনীতি শুরু হয়। তো আমি ব্যক্তিগত উদ্যোগে, আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে আমি কিন্তু সংবাদ মাধ্যমে বারবার বলেছিলাম যে আইনের চোখে সবাই সমান। আমি চাইনি যে আওয়ামী লীগ এসে আবার প্রতিহিংসার রাজনীতি করুক, হ্যাঁ, যে আবার বিএনপি কে নির্যাতন করবে বা অন্যান্য পলিটিক্যাল ওপোনেন্টদেরকে নির্যাতন করবে। আমার বক্তব্যগুলো সে সময় যদি আপনারা
দেখেন খুঁজে বের করে, আমি বারবার বলেছি যে প্রতিহিংসার রাজনীতি করা যাবে না, আমরা সকলকে নিয়ে একতার মাধ্যমে বাংলাদেশকে আমাদের করতে হবে। হ্যাঁ, সো দ্যাট ওয়াজ মাই মেসেজ অল অ্যালং, এবং আমি মনে প্রাণে সেটা বিশ্বাস করতাম। তো এখন বিডিআর এর যখন ঘটনাটা ঘটে গেল, আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। আমার মেয়ে, বড় মেয়ে, ওর জন্মদিন হচ্ছে 19শে ফেব্রুয়ারি। এখন এখানে তো গোলাগুলি হচ্ছে, অনেক গোলাগুলি হচ্ছে। তো এই কথা শুনে আমি সাথে সাথে ডিসিশন নিলাম যে আমার তো যোগাযোগ করতে হবে, বিকজ আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আমার দায়িত্ব কিছু আছে এখানে। তো আমি তখন সাথে সাথে আমাদের আইজি সাহেবকে ফোন করলাম, নূর মোহাম্মদ সাহেব। আমি আইজি সাহেবকে কল করে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে পরিস্থিতিটা কি হচ্ছে ওখানে। তো উনি একই কথা বললেন যে এখানে ব্যাপক গোলাগুলি হচ্ছে, এবং এই তা আমি বললাম তো ব্যাপক গোলাগুলি হচ্ছে, আপনারা পদক্ষেপ কি নিয়েছেন এই পর্যন্ত? বিকজ কনক ভাই, আমি যতটুকু জানি এরকম যে কোনো ইনসিডেন্ট যদি হয়, টেরোরিস্ট অ্যাটাক বা এরকম বিদ্রোহ টাইপের যদি কিছু হয়, তাহলে ফার্স্ট থিং যেটা করতে হয়, ওই পুরা কম্পাউন্ডকে ঘেরাও করে ফেলতে হয়। হ্যাঁ, ইউ মাস্ট সিল দ্য এরিয়া, যাতে এখানে এতে পারপাস আছে। একটা মূল কারণ হচ্ছে এখানে যারা অঘটন ঘটাচ্ছে বা ঘটাতে চাচ্ছে তাদেরকে একটা ক্লিয়ার মেসেজ দেওয়া যে তারা এখান থেকে বেরোতে পারবে না। তো আপনি যখন এই সংকেতটা দেবেন তাদেরকে, এটা একটা ইম্প্যাক্ট হয়। তারা হয়তো সেই অঘটন নাও ঘটাতে পারে, তারা যদি জানে যে তাদের পালাবার পথ নেই। এবং দেন হোয়াট ইউ নিড টু ডু, দ্য সেকেন্ড থিং ইজ, প্রয়োজনে ইউ সেন্ড ইন আ ফোর্স টু রেস্কিউ। সব কাজগুলো হয়ে যাচ্ছে, এবং ওটার কনফার্মেশন আমি পরে পেয়েছি, কারণ অদৃশ্য ভাবে ইনস্ট্রাকশন আসছিল, আমি নোটিস করেছি। যেটা হয়তো গতানুগতিক ফাইল সই করা, ওগুলো তো আসবেই মন্ত্রীর ডেস্কে, হ্যাঁ, কিন্তু যেগুলো ডিসিশন মেকিং, যেগুলো পলিসিগত ডিসিশন, সেই ডিসিশন গুলো আমার সম্পৃক্ততা পাইনি। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ডিসিশন গুলো কেমন জানি অটো হয়ে যেত। পরবর্তীতে আমি দেখলাম যে সচিবরাই মূলত সমস্ত কার্যকলাপ গুলো করছে, এবং সেটা শুধু আমার মন্ত্রণালয়ে না, এটা সকল মন্ত্রণালয়ে একই ধরনের চিত্র আমি দেখলাম, যে মন্ত্রীদের ভূমিকা হচ্ছে রাবার স্ট্যাম্প, এবং ডিসিশন আসছে সচিবদের মাধ্যমে, এবং সচিবদের কাছে ইনস্ট্রাকশন আসছে মুখ্য সচিবের কাছ থেকে। সো ইউ সি দ্য চেইন। এটা তো এরকম হওয়ার কথা না। একটা পলিটিক্যাল সরকারের পলিসি আসবে সরকারের কাছ থেকে, ক্যাবিনেট থেকে, তাই না? আপনি যদি আরেকটু পিছনে দেখেন, আপনার পলিটিক্যাল দল যখন ক্ষমতায় আসে, তারা একটা পলিসি ফ্রেমওয়ার্ক নিয়ে আসে, এবং তারা জনগণের কাছে প্রতিজ্ঞা করে যে আমরা ক্ষমতায় আসলে এই কাজগুলো করব, তাই না? সো এবং তারা যে পলিসি ফর্মুলেট করে, সেটা আবার করার কথা আপনার গ্রাসরুটস এর পালস বুঝে। যেমন একটি দলের গণতন্ত্র থাকলে আপনি গ্রাসরুটস ইউনিয়ন পরিষদ আছে, ওয়ার্ড কমিটি আছে, এই সকল নেতৃবৃন্দর ফিডব্যাক নিয়ে আপনার সেন্ট্রাল কমিটি থাকে, ওয়ার্কিং কমিটিতে আলাপ হয়, আলাপ করে পলিসি ফর্মুলেশন হয়, সেটা প্রেসিডিয়ামে যায় আওয়ামী লীগের ক্ষেত্রে, এবং তারপরে সেই পলিসিটাকে ইমপ্লিমেন্ট করে যদি সেই দল ক্ষমতায় আসে। এই তো হওয়ার কথা। বাট আমি লক্ষ্য করলাম এরকম কোনো টেন্ডেন্সি ছিল না। এই পলিসি গুলো কোথা থেকে যে আসতো, এবং আমি যতটুকু ট্র্যাক করতে পেরেছি, এই সচিবদের মাধ্যমেই একতরফা ভাবে ইনস্ট্রাকশন গুলো আসতো। এটা কি শেখ হাসিনাকে মুখ্য সচিবকে বলতেন, মুখ্য সচিব সেগুলো কার্যকর করতো না? এখন মুখ্য সচিব কার ইনস্ট্রাকশনে চলে এটা তো আমি বলতে পারবো না, এটা আপনার বুঝে নিতে হবে। হ্যাঁ, সো আমি যে কথা বলছিলাম, আপনি শেখ হাসিনাকে কি ডাকেন? আমি শেখ হাসিনাকে হাসিনা আপা ডাকি। হাসিনা ডাকতাম না। আচ্ছা, তো আপনার এই আপার সাথে কি ডিডিএ নিয়ে কোনো কথা হয়নি পরবর্তীতে আপনার সাথে, যে আপনি জানতে চান না যে কেন আপনি এটা করলেন বা কি বিষয়? আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। আমি শেখ হাসিনাকে 2001 থেকে 2007 সাল বা ক্ষমতা আসা পর্যন্ত একরকম দেখেছি, এবং ওনার ভিতর ব্যাপক চেঞ্জ দেখেছি ক্ষমতায় আসার পর। 2001-এর আগে আবার একরকম দেখেছি, মানে উনি যখন ক্ষমতায় থাকেন উনি একরকম, ক্ষমতার বাইরে থাকলে ওনাকে অন্যরকম। সো ক্ষমতার বাইরে যখন ছিলেন 2001 থেকে
2008-9 সাল পর্যন্ত আমি 5-6 বছর ওনার সাথে ক্লোজলি কাজ করেছি। ওনাকে দেখেছি, উনি এনগেজ করতেন, কথা শুনতেন, মানে আলাপ আলোচনা করতেন, ডিসকাশন বলার সুযোগ ছিল। কিন্তু উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে সেটা হঠাৎ ভ্যানিশ হয়ে গেল। তো আমি এটাতেও শকড হয়েছি যে এখানে যে কমিউনিকেশনের একটা জায়গা ছিল সেটা তিনি ক্লোজ করে দিয়েছিলেন। হ্যাঁ, সো এখানে কেউ ওনার সাথে ওভাবে কমিউনিকেট করার কারোর সুযোগ ছিল না। এবং আমি ফেব্রুয়ারি মাস পার হয়ে মার্চ মাসের 10 তারিখে যখন ফেরত আসলাম বাংলাদেশে, আমার ফোকাস ছিল তদন্তটা ঠিক মতো যেন হয়। কিন্তু আমি দেখলাম এই ক্ষেত্রেও আমি খুব আশ্চর্য হয়েছি। এই তদন্ত করার জন্য একটা কোঅর্ডিনেশন টিম করে দেওয়া হলো, এবং কোঅর্ডিনেশন টিমের লিড দেওয়া হলো আমাদের কমার্স মিনিস্টার কর্নেল ফারুক খানকে, এবং আমাদের কোনো সম্পৃক্ততা রাখা হলো না। সো আমাদের মন্ত্রণালয়ের সকল কাগজপত্র, সকল ইনফরমেশন, সবকিছু ফ্রি অ্যাক্সেস চলে গেল ওনার কাছে, এবং ইনভেস্টিগেশনের কি হচ্ছে না হচ্ছে কোনো কিছুতেই আমাদের কোনো ইনভলভমেন্ট রাখা হয়নি। সো আমরা অনেকটা মানে অন্ধের মতো ছিলাম বিডিআর তদন্ত নিয়ে। তো আপনি পদত্যাগ করলেন কেন হঠাৎ করে 5 মাসের মাথায়? আপনার পদত্যাগের মূল কারণটা কি ছিল? ওই যে আমি শুরুতে বলেছিলাম যে আমি ইন্সপায়ার্ড ছিলাম যে বাংলাদেশে একটা গুণগত চেঞ্জ আসবে, একটা সিস্টেমিক চেঞ্জ আসবে। আমি সেই বিশ্বাস নিয়ে কিন্তু আমি ইলেকশন করেছিলাম এবং আমি প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম। বাট আই ফেল্ট কমপ্লিটলি বিট্রেড। আমি ফিল করেছি আমি আস্থা রেখেছিলাম আমাদের প্রধানমন্ত্রীর উপর। শি বিট্রেড মি, শি বিট্রেড the party আওয়ামী লীগ, and she betrayed বাংলাদেশ। বিকজ আমি দেখতে পেলাম যে আমরা যে দিন বদলের সনদ, যেটা আমরা মানুষের কাছে প্রতিজ্ঞা করেছিলাম করব, সেটা করতে হলে প্রথম 6 মাসে সেটার চিহ্ন পাওয়া যেত, কিন্তু আমরা তো সেদিকে যাইনি। আমরা গতানুগতিক পলিটিক্যাল কালচারটা মেনটেন করে ওটাকে আরো মানে ধ্বংসের পথে আমি মনে করি সে সময় আমার মনে হয়েছিল। আসলে আমি সেই সময় কিভাবে বুঝাবো আপনাকে, আমি অনেকটা আঁচ করতে পেরেছিলাম যে এইভাবে যদি যেতে থাকে আওয়ামী লীগের এই পরিণতি হবে, দেশের এই পরিণতি হবে একদিন। তো আমি দুর্নীতি দেখেছি, আমি অনিয়ম দেখেছি, আমি অব্যবস্থাপনা দেখেছি। আমি এই সকল কিছু দেখে, এবং আমার বিডিআর এর এই ইনভেস্টিগেশনের বিষয়টাও আমার কাছে ভালো লাগেনি, যে এখানে 2টা তদন্ত কমিটি করা হলো অথচ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ইনভলভমেন্ট নেই। হ্যাঁ, সো এই সকল কিছু মিলিয়ে আই ফেল্ট বিট্রেড, যে আমার সাথে, দেশের সাথে, দলের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। সো আমি অনেক যন্ত্রণায় ছিলাম। একটা পর্যায়ে এসেছে যে আমার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে আমার কোনো ইনস্ট্রাকশন ফলো করছিল না ঊর্ধ্বতন কর্মকর্তারা, কারণ আমি দুর্নীতি মুক্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় করেছিলাম। আমি বদলি, ট্রান্সফার বাণিজ্য বন্ধ করেছিলাম। কনক ভাই, আপনার বুঝতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট কিন্তু মানে টপ 5 বাজেট বাংলাদেশে, ঠিক আছে? কারণ এখানে পুলিশ আছে, এখানে প্রিজন সিস্টেম আছে, কোস্ট গার্ড আছে, আনসার বাহিনী আছে, এখানে অনেক ব্যয়বহুল একটা মন্ত্রণালয়। তো এখানে কিন্তু অনেক দুর্নীতি হয়, অনেক অনিয়ম হয়, ঠিক আছে? আমি চেষ্টা করেছিলাম যে ফার্স্ট স্টেপ হবে এই জায়গায় আমরা দুর্নীতি অনিয়ম বন্ধ করব। সেই মর্মে আমি কিন্তু একটা মিটিংও করেছি আইজি সাহেব এবং সকল পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে, এবং আমি বলে দিয়েছিলাম যে আজকে থেকে দুর্নীতি এবং বদলি, ট্রান্সফার বাণিজ্য সকল কিছু বন্ধ এই মন্ত্রণালয়ে। বিকজ আমরা এই প্রতিষ্ঠানটাকে, এই মিনিস্ট্রিকে লিড করব অ্যাজ এ সিম্বল এগেনস্ট করাপশন এবং অনিয়ম। আচ্ছা, পরবর্তীতে আমি দেখলাম যে আমার অজান্তে অনেক ইনস্ট্রাকশন চলে যাচ্ছে। একটা উদাহরণ দেই, যেমন আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আমি হঠাৎ একদিন দেখলাম আমার জেলা গাজীপুরের এসপি চেঞ্জ হয়ে গেছে। তা আপনি এখন চিন্তা করে দেখেন বিষয়টা, আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আমার জেলার এসপি চেঞ্জ হয়ে গেছে, আমাকে বলা হয়নি। এবং এভাবে বিভিন্ন জায়গায় পরিবর্তন হচ্ছে, এই বদলি, ট্রান্সফার সব হচ্ছে একটা অদৃশ্য জায়গা থেকে। তো এই সকল কিছু আমাকে ব্যথিত করেছে, এবং আমি তখন রিয়েলাইজ করেছি
যে এই অবস্থাতে আমি যদি থাকি, আমি অনেকের জন্য পথের বাধা হয়ে যাচ্ছি, আমি অনেকের পথের বাধা হয়ে যাচ্ছি এবং তারা আমার জন্য বাধা হয়ে যাচ্ছে, এবং উপর যদি ঠিক না থাকে আমি এখানে সার্ভাইভ করতে পারবো না। এবং আপনি তো নিজেই নির্যাতিত হয়েছেন, আপনি হয়তো আজ করতে পারছেন কি ধরনের হতে পারে। আমি একটা উদাহরণ দিই, আপনার সুরঞ্জিত সেন গুপ্তকে মনে আছে? আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মনে আছে ওনার একটা ঘটনা 70 লক্ষ টাকা নিয়ে বিডিআর এর ভিতরে? হ্যাঁ, তো আপনি একটি দুর্নীতিগ্রস্ত সিস্টেমের ভিতরে যদি অনেস্ট থাকেন, আপনাকেই বানিয়ে দেবে দুর্নীতিগ্রস্ত, আপনাকেই ফাঁসিয়ে দেওয়া হবে কোনো না কোনো বিষয়ের ভিতর। সো আপনার বুঝতে হবে যে আপনি কি বলছেন যে সুরঞ্জিত সেনগুপ্তকে ফাঁসানো হয়েছিল এইভাবে? এটা তো মানে আপনি যদি চিন্তা করে দেখেন, একটা মন্ত্রীর গাড়ি থামানো হচ্ছে, এটা তো ভেরি আনইউজুয়াল, তাই না? সে সময় অবশ্য সুরঞ্জিত বাবু বেশ কড়া কড়া কথা কিছু বলছিলেন, সমালোচনা করছিলেন, তার একটা ফলাফল সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছিল আর কি। রাইট। আর তারপরে তো আপনি দেখেছেনই যে আরো কি কি হতে পারে। হ্যাঁ, এখানে তো আরো ভয়াবহ অনেক কিছুই হতে পারে। সো আমি তখন দেখলাম যে আমার মূল যেই উদ্দেশ্য ছিল যে বাংলাদেশকে আমরা একটি সুন্দর রাষ্ট্র হিসাবে গঠন করব, সেদিকে আমরা যাচ্ছি না। তো আমার কাছে মনে হলো তাহলে এখানে তো আমার সময় নষ্ট করার কোনো মানে হয় না। হ্যাঁ, সো আমি তখন সিদ্ধান্ত নিয়েছি পদত্যাগ করে ছেড়ে দিতে। তো 15 বছর পরে আপনি যদি ফিরে তাকান, বিডিআর ঘটনাটার জন্য আপনার কাকে দায়ী মনে হয়? এখন যেগুলো আসছে, শেখ হাসিনার ইনভলভমেন্ট, তৎকালীন সেনাপ্রধানের ইনভলভমেন্ট, সবকিছু মিলিয়ে আপনি কাকে দায়ী মনে করেন, বা ভারতের ইনভলভমেন্ট আপনি কিভাবে দেখেন এই 15 বছর পরে তাকিয়ে? নিশ্চয়ই যেহেতু আপনি একটা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, যে কয়দিনই থাকেন, পুলিশ, গোয়েন্দা সংস্থা, বিভিন্ন সূত্রে আপনার সঙ্গে এখনো যোগাযোগ আছে, অনেকেই হয়তো আপনার কাছে এমনি গল্প করতে আসে। তো সেই জায়গাটা থেকে আপনার আমার সাথে কেউ গল্প করতে আসেনি, বাট এনিওয়ে শোনেন, আমার পজিশনে থাকলে ইটস এ ভেরি লোনলি পজিশন, এখানে কেউ থাকে না। হ্যাঁ, এনিওয়ে একাই আর কি সবকিছু সত্যর সাথে থাকতে হয়, এবং চারিদিক থেকেই আপনাকে সবাই আক্রমণ করে। আপনি যদি সত্যর পথে থাকেন দেখবেন সবাই আক্রমণ করছে। সো এনিওয়ে, আমি খুব লজিক্যাল, বাস্তব চিন্তা করি। হ্যাঁ, সো আমি সবসময় ইনভেস্টিগেশন হয়, আমার মনে হয় এদিকে মনোযোগ দিতে হবে যে এখানে বেনিফিশিয়ারি কে, এবং এই তদন্তটাকে ডাইভার্ট করার কোনো চেষ্টা ছিল কিনা, এবং কোঅর্ডিনেশন কমিটির ভূমিকা কি ছিল। তো এগুলোকে বিশ্লেষণ করে সামনে আমাদের বের করে নিয়ে আসতে হবে। আমি যদি এই প্রশ্নটাই যদি আপনাকে বলি যে আপনার পর্যবেক্ষণ কি, বেনিফিশিয়ারি কে, আপনি কি মনে করেন? ডেফিনেটলি বেনিফিশিয়ারি বাংলাদেশ না, ডেফিনেটলি বেনিফিশিয়ারি বাংলাদেশ সেনাবাহিনী না। তো শেখ হাসিনা কেন এই ঘটনাটা ঘটালো? মানে কি ছিল ইন্টারনাল? মানে আমি জাস্ট একটু, মানে আপনি অনেক অনেক স্পষ্টভাষী মানুষ, মানে মানুষ আপনার ইন্টারভিউটা কিন্তু ফলো করবে, যারা জানতে চাইবে আপনার জায়গাটা থেকে তারা আসলে এই বিষয়টা মানে বুঝতে চায় না। এখন আপনি এখানে যেটা আছে, আমি দেখেন, আমি তো পর্যবেক্ষণ করছি আপনাদের মতো, আমি আপনাদের প্রোগ্রামও দেখেছি, এবং আমি মেজর সুমনের ইন্টারভিউ দেখেছি, এবং সবার মতামত গুলো দেখেছি। সো মতামত গুলো দেখে স্বাভাবিকভাবেই এখানে অনেক সিরিয়াস প্রশ্ন আসে। হ্যাঁ, অনেক সিরিয়াস প্রশ্ন আসে, ঠিক আপনাদের মতো আমারও একই প্রশ্ন, যে এখানে আসল ঘটনাটা কি সেটা উদ্ঘাটন করা খুবই জরুরি আমাদের জন্য, বাংলাদেশের জন্য। এবং এখন যে সেট আপ আছে, সেই সেট আপ কি পারবে এটা উদ্ঘাটন করতে, মনে করেন আপনি? উদ্যোগ তো নিতে হবে। এখন তো এই যে ছাত্র জনতা যে একটা নতুন উদ্যমে আমাদের একটা নতুন বাংলাদেশ করার সুযোগ করে দিয়েছে, সো এই অবস্থাতে তো আমাদের পদক্ষেপ নিতে হবে, ইমিডিয়েটলি পদক্ষেপ নিতে হবে না? এরকম একটি জঘন্য হত্যাকাণ্ড হয়ে গেল, এটার বিচার করতে হবে এক পরিবারের জন্য, সঠিক বিচার করতে হবে পরিবারের জন্য, এবং ইকুয়ালি অ্যাজ ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য, যাতে করে এরকম ঘটনা আর কোনোদিনও না ঘটতে পারে বাংলাদেশে। তো ধরেন শেখ হাসিনা যেভাবে পালিয়ে গেল দেশ থেকে, মানে ধরেন আওয়ামী লীগের নেতাকর্মীরা অসহায়,
যাদেরকে, যেখানে 4 দিন আগেও তিনি বলছিলেন যে আমি অমুকের মেয়ে, আমি পালাই না, শেখ মুজিবের মেয়ে কখনো পালায় না, জাতির অনেক কথা বলছেন, যেভাবে পালিয়ে গেলেন, ওনার রাজনৈতিক ভবিষ্যৎ কি কি মনে করেন আপনি? ওনার রাজনৈতিক ভবিষ্যৎ বাংলাদেশে, শেখ হাসিনা রাজনৈতিক ভবিষ্যৎ মানে বাংলাদেশের প্রেক্ষাপটে বা ওভারঅল আপনি যেভাবেই বলেন। একটা জিনিস আমি খুবই, মানে আমি কি বলবো, হতবাক হয়েছি কেন জানেন? আওয়ামী লীগের রিয়াকশনে। আমি ভাবতাম আওয়ামী লীগের ভিতরে এখনো হয়তো নিবেদিত প্রাণ আছে, আদর্শিক নীতি আছে, কিন্তু আমি হতবাক হয়েছি যে কোনো অনুশোচনা নাই, কোনো আত্ম উপলব্ধি নাই। আওয়ামী লীগ ছিল আমাদের মুক্তিযুদ্ধে, স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল, নীতি আদর্শ। আর এই যে গত 15-16 বছর যেটা দেখেছি, এটা কি আওয়ামী লীগ? দিস ইজ নট আওয়ামী লীগ। এটা হচ্ছে, আমি যেটা বারবার বলছি, বাংলাদেশ ছিল একটা বুফে টেবিল। এই বুফে টেবিলের মধ্যে খাবলিয়ে খাবলিয়ে খাওয়া হয়েছে, এই দেশটাকে চূর্ণ বিচ্ছিন্ন করা হয়েছে। আনফরচুনেটলি শুধু আওয়ামী লীগ না, এটা আমাদের পলিটিক্যাল কালচার। আমি তো এটা বারবার বলছি, বাংলাদেশ একটা বুফে টেবিল। এই বুফে টেবিলে আমরা, এক দল আসে 5 বছর খায় এবং ছিটাফোটা দিয়ে দেয় তাদের সমর্থকদের কাছে। তারপরে 5 বছর আরেক দল ঈর্ষান্বিত হয় যে আহা, ওরা তো সব নিয়ে গেল। তারপরে তারা আসে এবং আবার 15 বছর পর পর 2 দলই আউট হয়ে যায়। দেখেন, আমি আপনাকে প্রমাণ করে দিব। 75-এর পর 76 থেকে 15 বছর গুনেন, 1991 সাল গণতন্ত্র আসলো। 91 থেকে এখন আপনি 15 বছর গুনেন, 2006, 2 দলই আউট। 2006 থেকে 8-9 পর্যন্ত আসলো 111 সরকার, এবং 9 থেকে 15 বছর গুনেন, 2024। সো বাংলাদেশ, আমি বলি যে আমরা জনগণ হচ্ছি একটি ফুটন্ত পাতিলের ভিতর পানি, আমরা ফুটছি। দেখেন, আমাদের সবার নানাবিধ সমস্যা আছে, চাকরি বাকরি আছে, ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, আমরা সব সময় টেনশন করছি আমাদের জীবনযাত্রা নিয়ে, তাই না? তো আমরা অলরেডি একটা ফুটন্ত পানির ভিতরে আছি। এই ডেকচির নিচে আছে আগুন, তাপ। সেই তাপটা হচ্ছে সরকার। সরকার যখন তাপ বাড়িয়ে দেয়, পানিটা ফুটতে থাকে, তাই না? ফুটতে ফুটতে একটা সময় আসে, বিস্ফোরণ ঘটতে পারে, তখন আমরা নির্বাচন দিয়ে দেই। নির্বাচন দিলে সেই সরকারের বিরুদ্ধে তারা ভোট দিয়ে নতুন সরকার পায়, তাই তো? বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে, প্রতিটা সরকার এসে তাপ বাড়াতে থাকে, মানুষ ফুটতে থাকে পানির ভিতর এবং ঢাকনাটা চাপা দিয়ে দেয়। সো গত 15 বছর 16 বছর যেটা হয়েছে, একতরফা ভাবে এই দাবির মধ্য দিয়ে, কিন্তু এখানে কিন্তু আরো ইস্যু ছিল। ইস্যুগুলো বুঝতে হবে। আপনার বিরোধী দলকে দমন করা হয়েছে 15-16 বছর ধরে, আপনার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, ব্যাপক দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা, হত্যা, গুম, খুন। মানুষ কিন্তু দিশেহারা হয়ে গিয়েছিল, এবং একটা অজুহাতেই বাংলাদেশের সকল জনতা নেমে গিয়েছিল, এবং এই 2024-এর 5ই অগস্ট ঘটলো। হ্যাঁ, তো সোহেল ভাই, আমি একটা প্রশ্ন যদি করি আপনাকে, ধরেন আপনি এখন যেটা বলছেন যে গত 15 বছরে যে ফ্যাসিজম, যে ভোটারবিহীন নির্বাচন, দখলের নির্বাচন, মধ্যরাতের নির্বাচন, আপনি কিন্তু গত 15 বছর কিন্তু দেশেই আছেন। গত 15 বছর দেশে নাই, আমি 2018-19 সাল থেকে আছি। 6-7 বছর আপনি দেশে আছেন। আমি যদি এটা বলি, ধরেন এই 6-7 বছরে আপনি বেশ কয়েকটা মুভমেন্ট করেছেন। সেই মুভমেন্ট গুলো ছিল জাতীয় 4 নেতার হত্যাকাণ্ডের বিচার, বা জাতীয় 4 নেতাকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া, এসব বিষয় নিয়ে আপনি অবস্থানে ছিলেন। এই বেসিক ইস্যুগুলো নিয়ে আপনি কেন তখন কথা বলেন নাই, বা তখন কেন আপনি তো তরুণদের মধ্যে খুবই পপুলার, সিনিয়রদের মধ্যে আপনি পপুলার, আপনার যেহেতু আপনার মন মানসিকতা কিন্তু বোঝা যায় যে আপনি জটিল মানসিকতার মানুষ না, আপনি সহজ চিন্তা করেন, সৎ চিন্তা করেন। তো সেই জায়গাতে আপনার কোনো কার্যকর ভূমিকা আমরা কেন দেখি না এই দুইটা ইস্যু ছাড়া? আমি জটিল চিন্তার মানুষ, জটিল চিন্তা আমি করতে পারি, কিন্তু আমি যেহেতু চেষ্টা করি ন্যায় এবং সত্যের পথে থাকতে, তো আমার কথাগুলো আসে খুব স্পষ্ট আর কি। হ্যাঁ, ওকে।
সো জটিল চিন্তা না করতে পারা ইজ নট এ গুড থিং। না না, জটিল চিন্তা বলছি যে ধরেন খুবই কমপ্লিকেটেড, নিজের স্বার্থ দেখা, অনেক কিছুর জন্য নিজেকে সেভ করে নানা রকমের অপকর্মের সঙ্গে যুক্ত থাকা, সেটাকে বলছি আমি জটিল। দেখেন কনক ভাই, আমি বিশ্বাস করি বাংলাদেশের ইতিহাসে যেটা আর কোনোদিনও হয়নি, আমি প্রথম ব্যক্তি সবচেয়ে বড় প্রতিবাদ করেছি পদত্যাগ করে। এটা বুঝতে হবে, দিস ওয়াজ দ্য বিগেস্ট মেসেজ। এটার পরে তো আর কোনো মেসেজ থাকতে পারে না। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি। দ্যাট ওয়াজ মাই প্রোটেস্ট, বিগেস্ট প্রোটেস্ট এগেনস্ট দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা এবং সকল রাজনৈতিক কালচার যে বাংলাদেশে বিরাজ করছে সেটার বিরুদ্ধে আমার প্রতিবাদ ছিল। নাও এখানে একটা কথা এসেছে, অনেকেই বলেন কিন্তু আপনার বোন তো আবার ঢুকেছে। আচ্ছা, আপনার বোন শেষ দিন পর্যন্ত কিন্তু সরকারের সাথে, রাইট। আচ্ছা, এখন আমি প্রথম থেকেই আমি এটা পছন্দ করিনি।